আমাদের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। ৩০ লক্ষ শহীদের রক্ত আর ২ লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। মুক্তিযুদ্ধ নিয়ে এখন পর্যন্ত নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র। আজ আমরা তুলে ধরব মুক্তিযুদ্ধের সেরা ১০ সিনেমার কথা। এটি কোনো র্যাঙ্কিং ভিডিও নয়, তাই মুক্তির সাল ধরে সাজানো হলো মুক্তিযুদ্ধের সেরা ১০টি সিনেমা। স্টপ জেনোসাইড। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যাকে পৃথিবীর সামনে তুলে ধরতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চলচ্চিত্রকার জহির রায়হান নির্মাণ করেন গণহত্যা বিরোধী প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড। ২০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে পাক সেনাদের বর্বর গণহত্যা, বিশ্ববিবেকের নিষ্পৃহতা, মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে পাড়ি দেয়া শরণার্থীদের করুণ চিত্র তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে ঘটে চলা গণহত্যা বিরোধী জনমত তৈরির জন্য চলচ্চিত্রটির ধারা বর্ণনা করা হয় ইংরেজিতে, যাতে কণ্ঠ দেন অপর বরেণ্য পরিচালক আলমগীর কবির। Dateline, Bongao, July 20. Stop. It wasn't difficult to find them. They were coming like an endless procession of sleepwalkers. As if instinctively, they moved on. Stop. তার ধারা বিবরণের সঙ্গে পর্দায় ভেসে ওঠে হাজার হাজার শরণার্থীর মিছিল, গণহত্যার দৃশ্য, শিশু নারী পুরুষ নির্বিশেষে সবার প্রাণ ভয়ে নিজ ভিটেমাটি ছেড়ে পালানোর দৃশ্য, ধর্ষিতা নারীর নিঃশব্দ চাহনি সহ একটি জাতিকে নিঃশেষিত করে দেওয়ার সমস্ত আয়োজন। একই সঙ্গে তিনি দেখিয়েছেন মুক্তির আলো। মাতৃভূমি বাংলা মাকে হানাদারদের হাত থেকে মুক্ত করার শপথে তৃপ্ত মুক্তিযোদ্ধাদের দৃঢ় পায়ে এগিয়ে চলা আমাদের মুক্তির পথ দেখায়। Yahya Khan has surpassed Nadir Shah in killing the people of Bangladesh. Yahya Khan has surpassed Taimurlang in raping the women of Bangladesh. প্রামাণ্যচিত্রটির প্রতিটি পর্যায়ে জহির রায়হান শেষ করেছেন স্টপ শব্দটি দিয়ে, যার ফলে পুরো চলচ্চিত্র জুড়েই ধ্বনিত হয়েছে স্টপ জেনোসাইড বা গণহত্যা বন্ধ করো। এ ছবিটি দেখে আঁতকে উঠেছিল বিশ্ববিবেক, যা আমাদের ন্যায়সঙ্গত মুক্তির সংগ্রামে বিশ্বব্যাপী সমর্থন আদায়ে অসামান্য ভূমিকা রেখেছিল। প্রামাণ্য চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালে। এটি স্বাধীন বাংলাদেশের প্রথম সিনেমা। ওরা ১১ জন। গুণী নির্মাতা চাষী নজরুল ইসলাম পরিচালিত ওরা ১১ জন চলচ্চিত্রটিতে ১১ জন মুক্তিযোদ্ধার যুদ্ধে অংশগ্রহণের গল্প দেখানো হয়েছে। শুধুমাত্র ১১ জন মুক্তিযোদ্ধার গল্প বলে নয়, মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর এবং ছাত্র আন্দোলনের ১১ দফার প্রতীকীয় অর্থে এই নামকরণ করা হয়। এ ছবিতে গেরিবাদের অপারেশন, পাকিস্তানি বাহিনীর গণহত্যা, নির্যাতন, ধর্ষণ সহ হানাদার বাহিনীর দেশীয় দোসর, রাজাকার ও আলবদরদের ঘৃণিত কার্যকলাপ উঠে এসেছে। পাকিস্তানের এই দুশ্মনগুলোর জন্য আমারও নিন হারাম হয়ে গেছে। আবার বলে কিনা যারা দালালি করবে তাদের খতম করে দেয়া হবে। এ ছবিতে কিছু প্রামাণ্য দৃশ্য যোগ করা হয়েছে, যেমন জাতির পিতার বজ্রকণ্ঠের ভাষণ, মিত্র ও মুক্তিবাহিনীর যৌথ অভিযানের চিত্র ইত্যাদি। পাকিস্তানি বাহিনী কতটা বর্বরভাবে ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করেছে তার একটি বীভৎস উদাহরণও চিত্রিত হয়েছে এই ছবিতে। প্রায় পুরো ছবি জুড়েই মুক্তিবাহিনীর এক একটি দুঃসাহসী অভিযান দেখানো হয়েছে। এ ছবির ১১ জন মুক্তিযোদ্ধা আসলে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত মুক্তিকামী মানুষের প্রতিনিধি। ৭.৫ কোটি বাঙালির প্রতিরোধের গল্পই ওরা ১১ জন। কি হলো? আমার সাবু কোথায়? মা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী। ১৬ই ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে শেষ হয় একটি অধ্যায়ের। কিন্তু দেশে তখন জন্ম নেয় আরেকটি প্রশ্ন, বাঙালি রক্ষণশীল সমাজে সেই সব মা বোনদের অবস্থা কি হবে, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে।
তার থেকেও বড় প্রশ্ন দাঁড়ায় হানাদার বাহিনীর পাশবিক নির্যাতনের ফলে জন্ম নেয়া শিশুদের পরিচয় নিয়ে। এমন একটি বিষয় উঠে এসেছে প্রথিতযশা পরিচালক সুভাষ দত্ত পরিচালিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবিতে। নিজের জীবনের মায়ায় এবং মানবিক দ্বন্দ্বে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া হয় না সিনেমার নায়ক আনোয়ার হোসেনের। ভীরু কাপুরুষ, তুমি দেশের জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন, প্রাণ ভয়ে তুমি পালিয়ে যাচ্ছ। শুধু চরিত্রে রূপ দিতে পারো, বাস্তবের সাথে লড়াই করতে পারো না। লাঞ্ছিতা নারীর প্রতিবাদে রুখে দাঁড়াতে পারো না। দেশ যখন শত্রুমুক্ত হয় তখন যোগ দিতে না পারার ব্যর্থতায় অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে সে। একজন বীরাঙ্গনা যার চোখের সামনে তার বাবা মাকে হত্যা করে তাকে ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে, সেই বীরাঙ্গনাকে তার অনাকাঙ্ক্ষিত সন্তান সহ নিজের বধূ হিসেবে গ্রহণ করে আনোয়ার হোসেন শুধু নিজের আত্মদংশনে থামাননি, একজন ধর্ষিতাকে বধূরূপে গ্রহণ করে তিনি ভেঙে দেয় আমাদের সামাজিক অসুস্থতার বাধাও। চলো রোমেনা, আমরা দুজনে এই সন্তানকে বুকে নিয়ে সমাজের দ্বারে দ্বারে ঘুরি। অসংকোচে বলি, এই লাঞ্ছিত নারীত্বের মর্যাদা দিতে তোমরা কুণ্ঠিত হইও না। এই ছবির নায়িকার মতো লাখো তরুণীর ভাগ্যে জুটেছিল এ লাঞ্ছনার দাগ। তাদের জন্য ছবির শেষ স্লোগান হয়ে ওঠে, নতুন সূর্যের আলোয় সদ্য ফুটা ফুলের হাসি ফুটুক। দেশের নবনির্মিতিতে একদিকে এরাও হবে শরীর, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। হে পৃথিবী, এদের এই নিষ্পাপ সন্তানদের তোমরা বরণ করো। যুদ্ধ শিশুদের সামাজিক স্বীকৃতির দাবি এ ছবিকে নিয়ে গেছে অনন্য এক মাত্রায়। স্বাধীনতার জন্য আমাদের কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছিল বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে, তারই এক দলিল অরুণোদয়ের অগ্নিসাক্ষী। আগুনের পরশমণি। ये मेरा डांडी कार्ड है। হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তি পায় 1994 সালে। ময়মনসিংহ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা শহীদ বদিউল আলম বদি বীর বিক্রমের জীবনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। যুদ্ধ চলাকালীন ঢাকা শহরের অবরুদ্ধ জীবনচিত্র এবং সেই সঙ্গে ক্র্যাক প্লাটুনের অকুতোভয় সাহসী যোদ্ধাদের চালানো অপারেশনের কিছু খণ্ডচিত্র পাওয়া যায় আগুনের পরশমণিতে। এছাড়া ছোট ছোট দৃশ্যের মাধ্যমে হুমায়ুন আহমেদ পাকিস্তানি বাহিনীর নৃশংসতা, মুক্তিযোদ্ধাদের ওপর অমানসিক নির্যাতন, গেরিলা যুদ্ধ, দেশীয় দোসর রাজাকার আল-বদরদের ঘৃণিত কার্যকলাপ চিত্রিত করেছেন। মুক্তির গান। বাংলাদেশের গান গাইতে রে দয়াল, দুঃখে আমার। এই প্রামাণ্য চলচ্চিত্রটি এর বিষয়বস্তুর কারণে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনার জীবন্ত সাক্ষী হয়ে আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সবাই যে শুধু অস্ত্র হাতেই যুদ্ধ করেছে তা নয়, অনেকে হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিল গানকে। যুদ্ধ জয়ের পিছনে তাদের ভূমিকাও অসামান্য। তাদের গান মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে ত্বরান্বিত করেছে বিজয়। যুদ্ধ চলাকালীন শরণার্থী শিবির, মুক্তিযোদ্ধা ক্যাম্প এবং মুক্তাঙ্গনে গান গেয়ে মানুষকে উজ্জীবিত করার কাজে নিয়োজিত বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা নামের একটি সংগঠনের কর্মযজ্ঞ তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। মুক্তিযুদ্ধের সময় মার্কিন চলচ্চিত্রকার লেয়ার লেভিন শিল্পীদের এসব কর্মযজ্ঞের ভিডিও ধারণ করেছিলেন, কিন্তু নানা কারণে তিনি শুটিং শেষ কিংবা পরবর্তীতে ধারণকৃত ফুটেজ নিয়ে চলচ্চিত্র নির্মাণ না করতে পারলেও পরবর্তী সময়ে তারেক ও ক্যাথরিন মাসুদ দম্পতি সেই ফুটেজ সংগ্রহ করে নির্মাণ করেন এই চলচ্চিত্র। মুক্তির গানের দলে পুরুষ সদস্য ছাড়াও কয়েকজন নারী সদস্য ছিলেন, যারা পুরুষ সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গান গেয়ে বেরিয়েছেন ক্যাম্প থেকে ক্যাম্পে, যা আমাদের মহান মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা প্রশ্নেও গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হয়ে উঠেছে। রাজকার অধিকার করবে, রাষ্ট্রের মুখ ছাড়বে,
হাঙর নদী গ্রেনেড। পরিচালক চাষী নজরুল ইসলামের হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রটি সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত। স্বাধীনতার জন্য বাঙালিকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে হাঙর নদী গ্রেনেড তার উৎকৃষ্ট উদাহরণ। একজন মা যখন তার যক্ষের ধন একমাত্র ছেলেকে ঠেলে দেয় হানাদার বাহিনীর অস্ত্রের সামনে, তখন আমরা বুঝতে পারি যারা সেই দুঃসহ সময়ের ভিতর দিয়ে গিয়েছে তাদেরকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। বোবা ছেলেটি যুদ্ধে অংশগ্রহণ করতে অক্ষম, তাই দেশমাতৃকার অপর দুই যোদ্ধা ছেলেকে বাঁচাতে নিজের ছেলেকে তুলে দেয় হানাদার বাহিনীর কাছে। ব্রাশ ফায়ারে সহসা ঝাঁঝরা হয়ে যায় তার বুক, মায়ের বুক ছিঁড়ে যায় চাপা আর্তনাদে, কিন্তু এটাই তার উৎসর্গ একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য। বাংলার হাজারো মা এমন সাহসী ভূমিকা নিয়েছিল বলেই এত এত তরুণ যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছিল এবং সর্বোপরি লাল সবুজের পতাকা তুলে ধরতে পেরেছিল বিশ্বের মানচিত্রে। আমি যে যাচ্ছি এ কথা কাউকে বলবি না, জানাজানি হয়ে গেলে আমাদের উপর বিপদ আসবে, কেউ জিজ্ঞেস করলে সোজা বলে দিবে জানি না। নদীমাতৃক বাংলাদেশে হাঙ্গররূপী দখলদার বাহিনী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্রোহী বিপ্লবী জনতার প্রতিরোধের মুখে। সময়ের প্রয়োজনে এক বোবা ছেলে হাজার গ্রেনেড হয়ে বিস্ফোরিত হয়। জয়যাত্রা আমজাদ হোসেনের উপন্যাস অবেলায় অসময়ে অবলম্বনে তৌকির আহমেদ নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের ছবি জয়যাত্রা। ছবির গল্প শুরু হয় উত্তর বাংলার একটি গ্রামে। নদীর পাড়ের গ্রামটিতে বাঙালি শত শত বছর ধরে সুখ সমৃদ্ধি আর সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করছিল, কিন্তু হঠাৎ করে তাদের জীবনে নেমে আসে অন্ধকার অমানিসা যখন পাকিস্তানি দখলদার বাহিনী সেই গ্রামে হামলা শুরু করে। শুরু হয় গণহত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ। সবাই দিকবিদিক ছুটতে থাকে। এমন কিছু ছুটতে থাকা মানুষের আশ্রয় হয় একটি নৌকায়। নৌকায় স্থান নেওয়া মানুষেরা নানা অনিশ্চয়তার দোলাচলে চলতে থাকে একটি নিরাপদ স্থানের খোঁজে। কিন্তু এই যাত্রাটি জয়যাত্রাও বটে। এই যাত্রার পথে পথে মুক্তিযুদ্ধের ইতিহাসের এক একটি পরিচ্ছেদ খুলে যায় এবং যাত্রা শেষ হয় জয় বাংলা জয়ধ্বনিতে। সোনার ময়না কিছু নাহিনে এভাবেই বাস্তুচ্যুত হয়ে জীবন বাঁচাতে প্রায় 1 কোটি মানুষকে নিজ বাসভূম ছেড়ে পাড়ি নিতে হয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারতে। সেই গল্পই উঠে আসে জয়যাত্রা সিনেমায়। শ্যামল ছায়া জনপ্রিয় উপন্যাসিক এবং চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়া। 2005 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার মূল গল্প একটি নৌকাকে ঘিরে, যেখানে আশ্রয় নিয়েছে কয়েকটি পরিবার। কাছের মানুষকে হারানোর বেদনা, জন্মস্থান ত্যাগ করতে বাধ্য হওয়ার বেদনা পেছনে ফেলে এই মানুষগুলো ছুটে চলে এক নিরাপদ শ্যামল ছায়ার উদ্দেশ্যে। ছোট এই নৌকাটি হয়ে ওঠে বাংলাদেশ। এখানে যেমন আগমন ঘটে পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় দোসর রাজাকারের, না কোনো মুক্তি আছে, আওয়ামী লীগ আছে, হিন্দু আছে, তেমনি এক সময় নৌকায় উঠে আসে বাংলা মায়ের দামাল ছেলে একদল মুক্তিযোদ্ধাও। আপনারা সবাই নৌকা থেকে নেমে যাবেন, সামনে মহাবিপদ। হুকুম দিতেছো তুমি কোথাকার মাতবর, হাম্মক কোথাকার, গরমে চালু গায়ে দিয়ে ঘুরতেছো। আমরা সবাই মাতবর, কিন্তু সময়ে একজনের বেশি মাতবর থাকা ঠিক না। এখন থেকে আমি মাতবর। উনি আমরা মুক্তি কমান্ডার। যারা এই নৌকা যুগে আক্রমণ করে পাকিস্তানি বাহিনীর একটি ট্রলার ডুবিয়ে দেয়। এই ছবিতে আরেকটি বিষয়ে পরিচালক দৃষ্টিপাত করেছেন, আর তা হলো পাকিস্তানি বর্বর বাহিনী 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বলে বহির্বিশ্বে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে প্রচার করেছিল। আমাদের দেশীয় অনেক মানুষও প্রথম দিকে এটাকে বিশ্বাস করে নিয়েছিল। একটা সত্যি কথা বলবেন, আপনি স্বাধীন বাংলা চান না পাকিস্তান চান? পাকিস্তান। মুসলমান মুসলমান ভাই ভাই, তারা মুসলমান
আমরা মুসলমান। কিন্তু পাকিস্তান বাহিনীর বর্বরতা দেখে তারা তাদের ভুল বুঝতে পারে। এই ছবির মওলানাও প্রথমে অখণ্ড পাকিস্তান যায়, কিন্তু পাকিস্তানি বাহিনীর জুলুম অত্যাচার দেখে তার কণ্ঠে উচ্চারিত হয়, একজন খাঁটি মুসলমান জালিমের শাসনে থাকে না। একসময় তিনিও যোগদান করেন মুক্তিযুদ্ধে। এভাবেই সব ধরনের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বলেই আমরা পেয়েছি আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা। গেরিলা। ক্র্যাক প্লাটুনের বীর সেনানী নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত গেরিলা চলচ্চিত্রটি নানা কারণে মুক্তিযুদ্ধের অনন্য চলচ্চিত্র হিসেবে স্থান করে নিয়েছে। সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস এবং একজন মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ অভিজ্ঞতার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবিটি। গেরিলা ছবির গল্প আবর্তিত হয়েছে বিলকিস নামের একজন নারী যোদ্ধাকে কেন্দ্র করে। 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর হত্যাযজ্ঞ শুরু করলে বিলকিসের স্বামী নিখোঁজ হন। স্বামীর খোঁজ করতে গিয়ে তিনি একসময় সম্পৃক্ত হন গেরিলা যুদ্ধে। এই চলচ্চিত্রে যেমন যোদ্ধাদের অসীম সাহসিকতা ও বীরত্বের গল্প উঠে এসেছে, তেমনি এসেছে পাকিস্তানি বাহিনীর বর্বরতা ও নিষ্ঠুরতার গল্প। উঠে এসেছে শান্তি কমিটির ঘৃণ্য কার্যকলাপ, রাজাকারদের নৃশংসতা এবং নারী নির্যাতনের গল্প। এই চলচ্চিত্রের একটি অন্যতম চরিত্র হিসেবে দেখা যায় অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদকে, যাকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী বর্বরভাবে হত্যা করে। তেমনি এই ছবিতে পাওয়া যায় রাজাকার শিরোমণি গোলাম আজম সহ দেশীয় দোসরদেরকে। জমাই দে কুত্তার বাচ্চা, জমাই দে, দে দে দে, জমাই দে, জমাই দে। শাবাশ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। চলচ্চিত্রটি শেষ হয় গেরিলা বিলকিসের আত্মঘাতী হয়ে একটি পাকিস্তানি ক্যাম্প উড়িয়ে দেওয়ার মাধ্যমে। বিলকিসের মতো নির্ভীক গেরিলারা এভাবেই নিজেদের জীবন উৎসর্গ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার দিয়ে গেছেন একটি স্বাধীন ভূমি বাংলাদেশ। ভুবন মাঝি। নির্মাতা ফখরুল আরেফিন খানের ভুবন মাঝি চলচ্চিত্রটিতে 3টি সময়ের গল্প বলা হয়েছে। 1970-71 সালের উত্তাল সময়ের গল্প, মুক্তিযুদ্ধকালীন সময়ের গল্প এবং সমকালীন সময়ের গল্প। ভুবন মাঝি ছবিটি একজন ভীরু মানুষের সাহসী যোদ্ধা হয়ে ওঠার গল্প, যে যুবকের কণ্ঠে উচ্চারিত হয়, মরতে খুব ভয় করে ফরিদা, যেখানে কিচ্ছু নেই সেখানে যেতে আমার ইচ্ছে করে না। মাতৃভূমি রক্ষার প্রত্যয়ে তাকেই একসময় বলতে শোনা যায়, এই প্রথম মনে হলো বাংলা আমার দেশ, এই পতাকা আমার। এই চলচ্চিত্রে প্রামাণ্য ফুটেজের সঙ্গে ফিকশন যোগ করে 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো হয়েছে। যুদ্ধে আমাদের বিজয় হয়েছে, কিন্তু আসলে কি স্বাধীনতা পেয়েছি আমরা? এমনই এক প্রশ্ন ছুড়ে দেয় এই ছবি। তাই ছবিটি খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।